প্রতিনিধি দল। বিশিষ্ট নাগরিক ও আদিবাসী পরিষদের নেতারা পরিদর্শন করেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দরাও। দুপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক BM মোজাম্মেল হক ও খালিদ মাহমুদ চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দল মাদারীপুরে যান। সেখানে সাঁওতালদের নিয়ে সমাবেশ করেন তারা। বলেন, যারাই জমি দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জমি বরাদ্দ ও প্রয়োজনীয় অর্থ বরাদ্দেরও আশ্বাস দেন তারা। পরে বিশিষ্ট অর্থনীতিবিদ আবুল বারাকাত ও আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ শরণে ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজল দেবনাথের নেতৃত্বে দুটি দল ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের সাথে কথা বলেন। তারা এখানে ছিল এক সময়, কিন্তু পূর্বপুরুষেরা যখন এটা হ্যান্ড ওভার করে তারা চলে গিয়েছিল, কিন্তু এরকম একটা আশ্বাসের প্রেক্ষিতে তারা এখানে এসেছিল। কাজেই তাদের বিষয়টা এখানে যেটা হয়েছে, তারা একটা মিথ্যা আশ্বাসের প্রয়োজন, তারা এইরকম একটি মানে সমস্যার মধ্যে পড়ে গেছে। কাজে আমরা এই বিষয়গুলো তদন্ত না করে তো এটা চিহ্নিত করা যাবে না। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মেহেরুল সুজন। সুজন, আওয়ামী লীগ নেতা ও অন্যান্য প্রতিনিধি দল তো নানা আশ্বাস দিয়ে গেছেন, কিন্তু ভুক্তভোগী ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন তাতে কতটা আশ্বস্ত হয়েছেন, তারা কতটা এখনো নিরাপদ বোধ করছেন? রাহাত, আজকে কিন্তু দুপুরবেলা এখানে আওয়ামী লীগের প্রতিনিধি দল যেমন এসেছিল, তেমনি কিন্তু এখানে আদিবাসী নেতাদের তরফ থেকে একটি প্রতিনিধি দল এবং বিশিষ্ট নাগরিকরাও এসেছিলেন এই আদিবাসী পল্লী, সাঁওতাল পল্লীর আসলে অবস্থার সরেজমিনে দেখার জন্য। তো এখানে তারা যেমনটি আপনি বলছিলেন যে অনেকগুলো আশ্বাস দিয়েছেন, অনেকগুলো দাবি তুলেছেন, বিশেষ করে বিশিষ্ট নাগরিক খুশি কবির এবং ডক্টর আবুল বারাকাত। তারা যেটি বলেছেন যে এই জমির মালিক আসলেই আদিবাসীরা এবং এটি আসলে তাদেরকে ফিরিয়ে দেওয়া ছাড়া অন্য কোনো দাবি এই মুহূর্তে থাকতে পারে না। তবে এখন তারা কিন্তু এই সবগুলো প্রতিনিধি দলই কিন্তু এই মাদারপুর গ্রাম থেকে কিছুক্ষণ আগেই চলে গেছে ঢাকার দিকে। তবে আদিবাসী নেতাদের সঙ্গে স্থানীয় যারা রয়েছেন তাদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা আসলে যেটি হয়েছে যে এতদিন তারা স্থানীয় ইউপি চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল এবং স্থানীয় সংসদ সদস্যকে বিশ্বাস করে আসলে এই জায়গায় আন্দোলন করেছিলেন। এখন ঠিক পুরোপুরি বিশ্বাস বা নির্ভরতার জায়গা আসলে তাদের ভেতরে আমরা খুব একটা দেখছি না, কারণ তারা এখনো আতঙ্কের মধ্যে রয়েছেন। বাড়িঘরে ফিরে যাওয়ার আশ্বাস পেয়েছেন, আসলে কতদিনের মধ্যে তাদের পুরনো বাড়িঘরে তারা ফিরে যেতে পারবেন সেটিও কিন্তু তারা এখনো পর্যন্ত রাহাত নিশ্চিত নয়। তো সবকিছু মিলিয়ে এখানকার পরিস্থিতি শান্ত রয়েছে, তবে আগের মতো উদ্বেগ কিন্তু একেবারেই কমেনি। কিছুটা উদ্বেগ এখনো আমি এখানকার আদিবাসীদের চোখে মুখে দেখেছি। রাহাত। সুজন, ধন্যবাদ আপনাকে। গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ আখ খামারের প্রায় 2000 একর জমিকে পৈতৃক সূত্রে নিজেদের মনে করেন সাঁওতালরা। তাদের জমি ফিরিয়ে দেওয়ার স্বপ্ন দেখিয়ে আন্দোলনে নেতৃত্ব দেন সাবেক ছাত্রলীগ নেতা শাকিল আকন্দ বুলবুল। কিন্তু সাঁওতালদের অভিযোগ, বিদ্রোহী প্রার্থী হিসেবে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে ভোল পাল্টে ফেলেন বুলবুল। চিনিকল কর্তৃপক্ষ বলছে, একসময়ের লিজ গ্রহীতারাই জমি দখলে রাখতে সাঁওতালদের ব্যবহার করেছে। আরো জানাচ্ছেন মেহেরুল সুজন, ছবি তুলেছেন শাহনেওয়াজ শাওন। এভাবেই উৎসাহ আর উদ্দীপনা জুগিয়ে চিনিকলের প্রায় 2000 একর জমি পূর্বপুরুষের সম্পত্তি হিসেবে দখলের জন্য ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নেতৃত্ব দিয়ে গেছেন ইউপি চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল। 2004 সালে রংপুর চিনিকল বন্ধ হয়ে যাবার পর গোবিন্দগঞ্জে কলের বাগদা সাহেবগঞ্জ আখ খামারের 1842 একর জমি লিজ দিয়েছিল কর্তৃপক্ষ। মিল পুনরায় চালু হলে বছর 5 পর সেই লিজ ফিরিয়ে নেয় ক্ষুব্ধ লিজ গ্রহীতারাই ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ব্যবহার করে ভূমি উদ্ধার আন্দোলন শুরু করে বলে দাবি মিল কর্তৃপক্ষের। লিজ প্রক্রিয়াটা বাতিল হওয়ার পর তারা তাদের দখলদারিত্ব ছাড়তে না ছাড়ার জন্য তারা বিভিন্ন প্রক্রিয়াটা গ্রহণ করে। তারই একটা অংশ হিসাবে তারা কিছু সংখ্যক আদিবাসীকে সামনে নিয়ে একটা আন্দোলনের সৃষ্টি করে। স্থানীয় সাঁওতালরা বলছেন, ইউপি চেয়ারম্যান বুলবুল তাদের কয়েক বছর ধরে বলে আসছিল 1954-55 সালে তৎকালীন পাকিস্তান সরকার যেই গেজেটের বলে জমি অধিগ্রহণ করেছিল সেটি কোনো গেজেট ছিল না। তাই চিনিকল উঠে যাওয়ায় ওই জমিগুলোর মালিক এখন সাঁওতালরা। বুলবুলের কথা মতোই গত জুলাইয়ে ভিটে মাটি ছেড়ে আখ খামারে ঘর তোলে তারা। তিনি এমনভাবে আমাদেরকে দেখাইছেন যে বিশ্বাস না করা যায় না। আমাদের বাপদাদার সয় সম্পত্তি আছে, এখানে বললো যে এখানে কুশার আবাদ না হলে পরে এগুলো যার জমি তারা ফেরত পাবে।
বুলবুল যখন ভূমি উদ্ধার কমিটির সভাপতি হন তখনও তিনি ইউপি চেয়ারম্যান হননি। সাঁওতালরা বলছেন বুলবুল ভোটে জিতলে পৈতৃক জমি উদ্ধারে সহায়তা করবেন বলে বিশ্বাস ছিল তাদের। কিন্তু আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচিত হওয়ার পর আগের অবস্থান পাল্টে ফেলেন বুলবুল। ইলেকশন পার হলে মানে তোমাদের কমপ্লিট ইলেকশন দিলাম, এই যে আমাদের বাস তুলে দিল। ফার্মের মধ্যে বাইরে করতে গেছে, অরিজিনালি আমাদের হচ্ছে সভাপতির নির্দেশ এবং এমপি সাহেবের নির্দেশ ছিল। বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি ইউপি চেয়ারম্যান বুলবুলকে। নিজেদের বসত বাড়ি ছেড়ে চিনিকলের আখের খামারে বসত গড়ে তুলে উচ্ছেদ হওয়া আদিবাসীদের পরবর্তী জীবনযাপনের দৃশ্য। তারা বলছেন উদ্ভূত পরিস্থিতিতে এখন তারা না পারছেন তাদের আগের বাড়িঘরে ফিরে যেতে, না পারছেন খোলা আকাশের নিচে এই দুর্বিষহ জীবন সহ্য করতে। কতদিন এভাবে বেঁচে থাকতে হবে জানা নেই এই মানুষগুলোর। মেহেরুল সুজন, যমুনা নিউজ, মাদারপুর, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একটি হিন্দু বাড়িতে আবারও নাশকতার চেষ্টা হয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে মাছ ধরার জাল। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ভোরে পশ্চিমপাড়া এলাকার ছোট লাল দাসের বাড়ির জাল রাখার ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে পুড়ে যায় মাছ ধরার জাল। তবে ঘরের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, হতাহতও হয়নি কেউ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এ নিয়ে গত 2 সপ্তাহে 3 দফা হামলার শিকার হলো নাসিরনগরের হিন্দু সম্প্রদায়। আমরা তো যে অবস্থা, আমরা ভাড়া দিয়ে তো এখানে মাঝে থাকা ঠিক না, ফিটুল দিয়া সেটা আমরা আগুন জ্বালাই দিব, কেমন আমরা বাস্তব আমরা তো ভিতরে দুঃখ দুঃখ শুরু হয়ে গেছে গা, অনেক তো শুনে তো হার্ট অ্যাটাক মারা যাবো। পালিয়ে যায়, বাড়ির লোকজন টের পেয়ে সাথে সাথে আগুন নিভিয়ে ফেলে। তাৎক্ষণিকভাবে সংবাদ পেয়ে আমি সেখানে যাই এবং এই বিষয়ে আমরা তদন্ত করতেছি কারা এটার সাথে জড়িত। এই বিষয়ে আমরা আরো কথা বলবো সহকর্মী শফিকুল ইসলামের সাথে। শফিক, এর আগেও আপনি আমাদেরকে জানাচ্ছিলেন যে এত নিরাপত্তার মাঝখানেও কারা বাড়িতে আগুন দিয়েছে, সে সম্পর্কে কি আসলে আপনি নতুন কোনো তথ্য পেয়েছেন এখন পর্যন্ত? শাইলা, আজ হচ্ছে নাসিরনগরের হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে ভাঙচুর এবং মন্দিরে যে হামলার ঘটনা আজ হচ্ছে 15 দিন। আজকের এই ঘটনার পর থেকে কিন্তু আবার নতুন করে কিন্তু হিন্দু সম্প্রদায়দের মাঝে কিন্তু একটি আতঙ্ক বিরাজ করছে। তাদের আতঙ্কের কারণটি হচ্ছে যেখানে এত নিরাপত্তা ব্যবস্থা, যেখানে প্রশাসন বলছে যে নিরাপত্তার চাদরে ঢাকা হচ্ছে নাসিরনগর, তাহলে কিভাবে আজকের এই অগ্নিসংযোগের ঘটনা ঘটলো? এই প্রশ্নটি ছিল এখানকার হিন্দু সম্প্রদায়ের লোকজনের। তো ইতিমধ্যে বিকালবেলা কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার এবং ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা তাদের সাথে কথা বলেছিলাম। আমাদেরকে যে বিষয়টি তিনি জানিয়েছেন যে এই ঘটনা যারাই ঘটিয়েছে তাদের গ্রেফতারের ব্যাপারে কিন্তু তারা কাজ করছেন এবং গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে বলে আমাদেরকে জানিয়েছেন। শাইলা, শফিক, অনেক ধন্যবাদ আপনাকে। আইন হলো ইঁদুর মারা কলের মতো, এর শরণাপন্ন হওয়া সহজ কিন্তু বের হওয়া কঠিন, এমন মন্তব্য করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। অসহায় বিচার প্রার্থীদের মামলা বিনা পারিশ্রমিকে নিষ্পত্তি করে দিতে আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সকালে টাঙ্গাইল বারের 125 বছর পূর্তি অনুষ্ঠানে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এসব কথাই বলেন। এছাড়াও তিনি বলেন, দেশের ধনী গরিব নির্বিশেষে যাতে সবাই আইনের সমান সুবিধা পায় সেজন্য অগ্রণী ভূমিকা পালন করতে হবে আইনজীবীদেরই। আর তা নিশ্চিত করতে পারলেই পাল্টে যাবে দেশের চেহারা। দেশের প্রতিটি নাগরিককে আইনের প্রতি শ্রদ্ধাশীল হবারও আহ্বান জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। পরে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি। সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। অসচ্ছল ও সহায় সম্বলহীন সুবিধাবঞ্চিত মানুষের গুড় দরায় আইনি সহায়তা পৌঁছে দিতে বর্তমান সরকার আইনগত সহায়তা প্রদান আইন 2000 পাস করেছে। আগামী জাতীয় নির্বাচন রাজাকারের সাথে মুক্তিযোদ্ধার কোনো প্রতিযোগিতার মাঠ হবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। দুপুরে নড়াইলে এক কর্মী সভায় এই মন্তব্য করেন তিনি। এর আগে জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যালয় উদ্বোধন করেন তথ্যমন্ত্রী। নির্বাচনটা রাজাকার মুক্তিযোদ্ধাদের কোনো প্রতিযোগিতার মাঠ হবে না। একই সঙ্গে সঙ্গে কোনো অবস্থাতে নির্বাচন এবং গণতন্ত্রকে রাজাকার, যুদ্ধ অপরাধী, জঙ্গি এবং আগুন সন্ত্রাসীদের হালাল করার কোনো রাজনৈতিক ব্যবস্থা হিসাবে আমরা ব্যবহার করতে দেব না।
জঙ্গিবাদের সাথে বিএনপিকে জড়ানো রাজনৈতিক অপকৌশল, এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দুপুরে পাবনা দোয়েল কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির প্রতিনিধি সভায় তিনি একথা বলেন। জঙ্গিবাদের জন্য সরকারই দায়ী বলে মন্তব্য করেন তিনি। নজরুল ইসলাম অভিযোগ করেন, আওয়ামী লীগের আমলেই জঙ্গিবাদের বিস্তৃতি ঘটেছে। দেশে গণতন্ত্রের অনুপস্থিতির কারণেই সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটছে বলেও উল্লেখ করেন তিনি। জঙ্গিবাদের ব্যাপারে বিএনপিকে অভিযুক্ত করা এটা একটা রাজনৈতিক অপকৌশল। অযোগ্য দেশ পরিচালনায় দেশের জনগণের জানমাল নিরাপত্তাহীন হয়ে পড়েছে। সরকার যাই বলুক না কেন, সারা দেশ জানে যে দেশের জঙ্গিবাদের উত্থান হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে। বগুড়ায় ৮ ঘন্টার ব্যবধানে 2টি সড়ক দুর্ঘটনায় 8 জন নিহত হয়েছে। এর মধ্যে 5 জন পুলিশ সদস্য রয়েছেন। আহত হয়েছেন 17 জন। আহতদের বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। রাত 2টার দিকে হঠাৎ বিকট শব্দে শেরপুর উপজেলার মহিপুরের মানুষ বেরিয়ে আসেন ঢাকা বগুড়া মহাসড়কে। দেখতে পান সারবোঝাই একটি ট্রাকের সাথে আরেকটির সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্য সড়কে রক্তাক্ত পড়ে আছেন। পুলিশ সদস্যদের বহনকারী ট্রাকের সহকারী জানান, মালামাল নেয়ার জন্য কুড়িগ্রাম থেকে ঢাকায় রওনা হন তারা। মহিপুরে আসার পর সারবোঝাই ট্রাকের সাথে তাদের পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। আমি আসলে দেখি 3 জন পরে আছে, বুঝছেন? তারপরও আর 10 জন লোক ওটি মানে ওই দিক দিয়ে হাঁটাহুটা করছে, কিন্তু কেউ কাউকে ধরছে না। পরে আমি একজনের মাথার তলা আলোক করে ব্যাগ দিছি, আর 2 জনের ধরে নিয়ে এসে এটি এক জায়গায় থুয়ে একজনের মাথা হাতের উপর রাখছি। একে মনে করেন পরে আবার ফের ফায়ার সার্ভিসে খবর দিয়ে নিয়ে এসে তাকে উঠায় দিচ্ছি। আহতদের মধ্যে 4 জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে। আর উন্নত চিকিৎসার জন্য পুলিশ কর্মকর্তা মইনুল হোসেনকে পাঠানো হয়েছে ঢাকায়। তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় জিয়া মেডিকেলে। ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন। এই সংক্রান্তে সড়ক দুর্ঘটনা সংক্রান্তে একটি নিয়মিত মামলা রুজু হবে। নিহত 7 জনের মধ্যে 5 পুলিশ সদস্য ছাড়াও এক পরিচ্ছন্নতা কর্মী ও ট্রাক চালক রয়েছেন। এদিকে সকাল 10টায় ধুনটে একটি বাস উল্টে নিহত হন 1 জন। আহত 12 জন ভর্তি স্থানীয় হাসপাতালে। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ। সিলেটের বিতর্কিত ব্যবসায়ী রাগিব আলী, তার ছেলে মেয়ে এবং জামাতার বিরুদ্ধে করা প্রতারণা ও জালিয়াতির মামলার সাক্ষ্য গ্রহণ হয়েছে আজ সকালে। সিএমএম কোর্টে সাক্ষ্য দেন মামলার বাদী তৎকালীন সহকারী কমিশনার ভূমি ও বর্তমানে ঢাকা সেনানিবাসের উপসচিব হিসেবে কর্মরত এস.এম. আব্দুল কাদির। পরে সাক্ষ্য নেওয়া হয় সার্ভেয়ার মোশাররফ হোসেনের। রাগিব আলী সহ অন্য 2 আসামি পলাতক থাকায় তাদের রাষ্ট্রপক্ষে নিয়োজিত আইনজীবী সাক্ষীদের জেরা করেন। জেরায় অংশ নেন রাগিব আলীর ছেলে আব্দুল হায়ের আইনজীবীও। এ নিয়ে মামলায় 14 সাক্ষীর মধ্যে 10 জনের সাক্ষ্য নেওয়া হলো। নতুন করে সাক্ষ্য নিতে আসামিদের করা আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে 15ই নভেম্বর। তারা সরকারি দেবোত্তর সম্পত্তি তারা আত্মসাৎ করেছে এবং আত্মসাতের সাথে তারা আসামিরা যুগ সাজসে আত্মসাৎ করেছে। আমরা আজকে আমি বাদী হিসেবে এই মামলা সাক্ষী দিয়েছি। আমার আশাবাদী যে আমরা ন্যায় বিচার পাবো। এরই সাথেই সংবাদ সারা দেশে একটা বিরতি। আর ফিরে